প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetivet.com, facebook.com/onlinetivet-এ দেখতে পাবো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক আরএসসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। আজকে আমরা অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর 10ম অধ্যায় হিট পাম্প শিখব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় স্টেট দ্য মিনিং অফ হিট পাম্প। হিট পাম্প বলতে কি বোঝায়, মেনশন দ্য টাইপ অফ হিট পাম্প, হিট পাম্পের প্রকারভেদ, ডিসক্রাইব দ্য অপারেশন অফ ডিফারেন্ট টাইপ অফ হিট পাম্প, বিভিন্ন ধরনের হিট পাম্পের কার্যাবলী বর্ণনা, ডিস্টিংগুইশ বিটুইন জিওথার্মাল হিট পাম্প, এয়ার সোর্স হিট পাম্প অ্যান্ড সোলার হিট পাম্প, পার্থক্য করো জিওথার্মাল হিট পাম্প, এয়ার সোর্স হিট পাম্প এবং সোলার হিট পাম্পের মধ্যে। ডিসক্রাইব দ্য অপারেশন অফ হিট পাম্প, রিভার্সিং ভালভ ইন হিটিং অ্যান্ড কুলিং মোড, রিভার্সিং ভালভের সাহায্যে হিটিং এবং কুলিং মোডের হিট পাম্পটি বর্ণনা করো। ডিসক্রাইব দ্য সিমুলটেনিয়াস কুলিং অ্যান্ড হিটিং অ্যাপ্লিকেশন অফ হিট পাম্প, হিট পাম্পের কুলিং এবং হিটিং মোডের এই অ্যাপ্লিকেশন প্রয়োগটা কোথায় হয় এটা বর্ণনা করতে বলছে। মেনশন দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ হিট পাম্প, ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় ব্যবহৃত হয় হিট পাম্প সেটা বলছে। তারপরে অ্যানালাইজ দ্য হিট পাম্প সাইকেল, হিট পাম্প সাইকেলের বিশ্লেষণ করতে বলছে। মেনশন দ্য ডিজাইন ক্রাইটেরিয়া ইফেক্টিভ দ্য পারফরমেন্স অফ হিট পাম্প, হিট পাম্পের পারফরমেন্সটা বর্ণনা করতে বলছে ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপরে বলছে সলভ প্রবলেম অন হিট পাম্প, হিট পাম্প এর সমস্যাগুলো সমাধান করতে বলছে। তো এই বিষয়গুলো আজকে আমরা সিলেবাসের এই বিষয়গুলো শিখব ইনশাআল্লাহ। হিট পাম্প, হিট পাম্প কাকে বলে? হিমায়ন চক্র ব্যবহার করে নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রায় স্থানান্তর করা যায়। হিট পাম্প বলতে হিমায়ন চক্র ব্যবহার করে কক্ষ গরম করার পদ্ধতিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে বলছে যে রেফ্রিজারেশন ইউনিট নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে এবং তা উচ্চ তাপমাত্রায় প্রয়োগ করে তাকে হিট পাম্প বলে। তাহলে হিট পাম্পের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। আরও আছে দেখি, যে রেফ্রিজারেশন সাইকেলে কন্ডেন্সারের হিটকে ব্যবহার করে কক্ষ গরম করা হয় তাকে হিট পাম্প বলে। আবার বলা যেতে পারে আমরা যদি শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা পেতে চাই তাহলে হিমায়ন চক্রে 4 ওয়ে ভালভ বা রিভার্সিং ভালভ ব্যবহার করে ব্যবহৃত হিট পাম্প ব্যবহার করতে পারি। তাহলে 4 ওয়ে ভালভ বা রিভার্সিং ভালভ ব্যবহার করেও আমরা আমাদের ইউনিটকে, এয়ার কন্ডিশনার ইউনিটকে হিট পাম্প বানাইতে পারি, তাই না? সেটা হিট পাম্প হয়ে যাবে। হিট পাম্পের অর্থ হচ্ছে আমরা কক্ষটাকে গরম করব কিভাবে, ঠিক আছে? অর্থাৎ নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রায় স্থানান্তর করব এবং কক্ষ গরম করব, সেটা হচ্ছে হিট পাম্প। হিট পাম্পের প্রকারভেদ। উৎসের ভিত্তিতে হিট পাম্প 3 প্রকার। এয়ার সোর্স হিট পাম্প, এয়ার সোর্স হিট পাম্প কাকে বলে? যেই হিট পাম্পের তাপ গ্রহণ করা হয় বায়ু হতে তাকে এয়ার সোর্স হিট পাম্প বলে। তাপের স্থানান্তর নির্ভর করে ওই স্থানের বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং জিওগ্রাফিক্যাল অঞ্চলের উপর। তাহলে ওই অঞ্চলের বায়ুমণ্ডলীয় তাপমাত্রার উপরেও এটা ডিপেন্ডেবল এয়ার সোর্স হিট পাম্পটা। এয়ার সোর্স হিট পাম্প বলতে বোঝায়
এয়ার থেকে যেই হিট পাম্পগুলি তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে এয়ার সোর্স হিট পাম্প। গ্রাউন্ড সোর্স হিট পাম্প বা 2 নম্বর গ্রাউন্ড সোর্স হিট পাম্প অর জিওথার্মাল হিট পাম্প। এই হিট পাম্প বলতে বোঝায় যে হিট পাম্প তাপ গ্রহণ করা হয় ভূমি হতে তাকে গ্রাউন্ড বা জিওথার্মাল হিট পাম্প বলে। এক্ষেত্রে অ্যান্টি ফ্রিজিং উপাদান ব্যবহার করে ক্লোজ লুপ সিস্টেমের মাধ্যমে হিট এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ টিউব হিট এক্সচেঞ্জারের মাধ্যমে এই কাজটা করা হয়। গ্রাউন্ড সোর্স হিট পাম্প সেটা ভূমি থেকে তাপটা সংগ্রহ করা হয়, এই জন্য সেটাকে বলা হয় গ্রাউন্ড সোর্স হিট পাম্প। অ্যান্টি ফ্রিজিং উপাদান হিসেবে মিথানল গ্লাইকল বা প্রোপাইলিন গ্লাইকল ব্যবহৃত হয় অ্যান্টি ফ্রিজিং উপাদান হিসেবে। ওয়াটার সোর্স হিট পাম্প। ওয়াটার সোর্স হিট পাম্প আবার 2 ভাগে ভাগ করা যায়। ওয়াটার সোর্স হিট পাম্প মানে হিটটা নেওয়া হয় ওয়াটার থেকে, এই জন্য এটাকে বলা হয় ওয়াটার সোর্স হিট পাম্প। এটা আবার 2 ভাগে বিভক্ত, ক্লোজ লুপ সিস্টেম, ওপেন লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেম কি? যেই হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয় পানি থেকে হিট গ্রহণ করার জন্য, হিট এক্সচেঞ্জার টিউব পুরোটাই বদ্ধ বা ক্লোজ থাকে। হিট এক্সচেঞ্জার টিউব তাহলে পুরোটাই বদ্ধ বা ক্লোজ থাকে, তাকে ক্লোজ লুপ ওয়াটার সোর্স হিট পাম্প বলে। আর ওপেন লুপ ওয়াটার সোর্স হিট পাম্প যেই হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয় পানি থেকে হিট গ্রহণ করার জন্য, হিট এক্সচেঞ্জার টিউব পুরোটাই বদ্ধ বা ক্লোজ থাকে না, ওপেন থাকে, তাই তাকে ওপেন লুপ ওয়াটার সোর্স হিট পাম্প বলে। ফ্লুইড প্রবাহের ভিত্তিতে এটা 4 প্রকার। এটা এয়ার টু ওয়াটার, এয়ার টু এয়ার, ওয়াটার টু ওয়াটার, ওয়াটার টু এয়ার। ঠিক আছে, এই ওয়াটার টু ওয়াটার হিট পাম্প আবার 2 প্রকার, ক্লোজ লুপ আর একটা হচ্ছে ওপেন লুপ, একটা ক্লোজ লুপ। ঠিক আছে, এখন আমরা দেখি এয়ার টু এয়ার হিট পাম্পের কিভাবে কাজ করে। এয়ার টু এয়ার হিট পাম্প হিটিং মোড এখানে লেখা আছে, এটা তোমাদের 10.5-এরও অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখো একটা কম্প্রেসর দেওয়া হয়েছে, কম্প্রেসর, এখানে নিচে একটা রিভার্সিং ভালভ দেওয়া হয়েছে, 4-ওয়ে ভালভ। ঠিক আছে, এই 4-ওয়ে ভালভ বা রিভার্সিং ভালভটা এখানে দেওয়া আছে। তো কম্প্রেসর তো তার সাকশন লাইন চেঞ্জ করবে না, ডিসচার্জ লাইন চেঞ্জ করবে না, এটা ফিক্সড। কিন্তু আমরা এই 4-ওয়ে ভালভের মাধ্যমে তার লাইনগুলি চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, বা রিভার্সিং ভালভের মাধ্যমে এই লাইনগুলি চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে দিলে কুলিং মোড হয়ে যাবে হিটিং মোড, আর হিটিং মোড হয়ে যাবে কুলিং মোড। কীভাবে আমরা একটু দেখি। এখানে কম্প্রেসর সাকশন করতেছে, এটা যেহেতু হিটিং মোড, তার মানে আমাদের ইনডোর ইউনিটে যে ইউনিটটা থাকবে সেটা গরম দিবে। কীভাবে গরম দিবে এটা আমরা দেখি। এখানে দেখি ইনডোর ইউনিট, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ডিসচার্জ লাইন, কম্প্রেসর ডিসচার্জ লাইন এখান দিক দিয়ে আসছে, রিভার্সিং ভালভ তার লাইনটা চেঞ্জ করে দিছে, ফলে দেখো এখান থেকে রেফ্রিজারেন্টটা ফ্লো হয়ে এই পাশ দিয়ে এসে এটা কোন দিকে যাচ্ছে? এটা ইনডোর ইউনিটে যাচ্ছে। অর্থাৎ ডিসচার্জ লাইন যদি ইনডোর ইউনিটে যায় তাহলে কি হবে? এটা কন্ডেন্সারের মতো কাজ করবে। আর কন্ডেন্সার কি হয়? গরম হয়, তাই না? গরম হলে সেখানে গরম বাতাসটা কি হবে? রুমে প্রবেশ করবে। তারপরে কন্ডেন্সারের পর এদিক দিয়ে লাইন যাবে, এটা চেক ভালভ এখানে দেওয়া হয়েছে। চেক ভালভ দিয়ে এদিক দিয়ে এটা একমুখী প্রবাহ করবে। এখানে চেক ভালভ এই চেক ভালভটা এই দিকে প্রবাহ করবে, উল্টা দিকে এটা প্রবাহ করতে বাধা দিবে, উল্টা দিকে প্রবাহ করতে দিবে না। আর এই চেক ভালভটা এই দিকে প্রবাহ করবে। ঠিক আছে, তাহলে এই চেক ভালভ যখন রেফ্রিজারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে হিটিং মোডের সময়, এদিক দিয়ে ফ্লো হয়ে ডিসচার্জ লাইনে এদিক দিয়ে ফ্লো হয়ে রেফ্রিজারেন্টটা এই চেক ভালভ হয়ে এখানে যেহেতু এদিক দিয়ে ফ্লো হবে না, সেহেতু এই এক্সপানশন ভালভ হয়ে এটা চলে যাবে কোথায়? এই ইউনিটে। তো তখন এই ইউনিটটা যেহেতু এটা এক্সপানশন ভালভ হয়েছে, তখন এটা এক্সপানশন করবে, রেফ্রিজারেন্টকে সম্প্রসারিত করবে, চাপ কমায় দেবে, প্রেশার ড্রপ করবে, তখন এটা এদিকে যাবে। তখন এখান থেকে বাইরে থেকে কি হবে?
এটা তা হিট অ্যাবজর্ব করবে, এটা হিট অ্যাবজর্ব করবে, আর এটা হিট কি করবে, হিট ছাড়বে। এটা যেহেতু এটা কন্ডেন্সিং ইউনিট হিসেবে ব্যবহৃত হবে ইনডোর ইউনিটটা, এটা হিট ছাড়বে আর এটা হিট অ্যাবজর্ব করবে, তখন এক্সপানশন ভালভ এটা কাজ করবে। তাহলে এটা হচ্ছে হিটিং মোড। এয়ার টু এয়ার, এয়ার টু এয়ার বলা হয়েছে এই কারণে এখানে এয়ার থেকে হিটটা অ্যাবজর্ব করবে, আবার এয়ারে হিটটা ছাড়বে, এই জন্য এটাকে বলা হয়েছে এয়ার টু এয়ার হিট পাম্প। এয়ার টু এয়ার হিট পাম্পে হিটিং মোড, ঠিক আছে। এই রিভার্সিং ভালভের সাহায্যে আমরা অল ইয়ার রাউন্ডও ব্যবহার করতে পারি, যেমন 10.5-এর কথা বলা আছে অল ইয়ার রাউন্ড। তাই এটা আবার কুলিং মোডও করা যাবে। আমরা কুলিং মোডটা একটু দেখি। এখানে একটা রিভার্সিং ভালভ দেওয়া হয়েছে, রিভার্সিং ভালভের ফ্লোটা দেওয়া হয়েছে। এই লাইনটা দেখো, এদিক থেকে এসে এটা এদিক দিকে এসে রেফ্রিজারেন্ট এদিক থেকে প্রবাহ হইতেছে, আর ইভ্যাপোরেটর হিসেবে যে এটা ব্যবহৃত হয়ে গেল, এটা ইভ্যাপোরেশন এই জায়গাটাতে হচ্ছে, এদিক থেকে রেফ্রিজারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে এসে, এদিক দিয়ে রেফ্রিজারেন্ট এসে, এদিক দিয়ে এসে কম্প্রেসরে ঢুকে পড়তেছে, ঠিক আছে। এই কম্প্রেসরে ঢুকে পড়তেছে। এই লাইনগুলি চেঞ্জ করে দেওয়া হয় রিভার্সিং ভালভের মাধ্যমে। এটা হচ্ছে হিটিং মোড। আমরা এবার কুলিং মোডে দেখি। যখন কুলিং মোড হবে তখন আগের যে লাইনটা ছিল এই পাশ থেকে এসে এদিকে চলে আসছে, এদিকে চলে গেছে, তাই না। এখন দেখো রিভার্সিং ভালভটা এদিক থেকে এসে এই লাইনটা চেঞ্জ করে দিয়েছে, এদিকে চলে আসছে। আমরা তাহলে লাইনগুলি একটু দেখি। কুলিং মোডের বেলায়, কুলিং মোডের বেলায় রেফ্রিজারেন্টের ডিসচার্জ লাইনটা এদিক থেকে আসছে, আইসা এদিক থেকে এসে এদিকে চলে আসছে, তারপরে এদিকে গেছে, তারপরে এদিকে গেছে। তাহলে এটা কি কাজ করলো, এটার কন্ডেন্সিং ডিসচার্জ লাইন যেহেতু লাইনটা চেঞ্জ করে দিছে, আগের ডিসচার্জ লাইনটা এই পাশ দিয়ে ছিল, এখনকার ডিসচার্জ লাইনটা এই পাশ দিয়ে, তাহলে এটাই হয়ে গেল কি কন্ডেন্সিং ইউনিট। কন্ডেন্সিং ইউনিট কি করে, হিট ছাড়ে, এয়ারে হিট ছাড়ে, সেহেতু এটা এয়ার টু এয়ার হিট পাম্প বলা হয়েছে। এদিক দিয়ে ছাড়ে, কারণ রেফ্রিজারেন্টটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে, যেহেতু এই চেক ভালভটা এদিকেই প্রবাহ করে, উল্টা দিকে করে না, তাহলে এই চেক ভালভ দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার পরে এই চেক ভালভটা আবার এই দিকে প্রবাহিত করে, উল্টা দিকে, তাহলে এদিক থেকে আর যেতে পারবে না। তখন রেফ্রিজারেন্টটা এই এক্সপানশন ডিভাইস হয়ে তারপরে এই ইউনিটে প্রবেশ করবে। তাহলে এটা যেহেতু এক্সপানশন ডিভাইস হিসেবে কাজ করতেছে, তখন এটা ইনডোর ইউনিট কী হবে, ঠান্ডা হবে। তখন এটা কি করবে, রুম থেকে তাপ অ্যাবজর্ব করবে, আগেরটার উল্টা কাজ করবে। তারপরে অ্যাবজর্ব করার পর বাষ্প হবে, সেই বাষ্পটা আবার কোথায় চলে যাবে, কম্প্রেসরের সাকশন লাইনে চলে যাবে। দেখি আমরা এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এই কম্প্রেসরের সাকশন লাইনে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি কুলিং মোড। রিভার্সিং ভালভ ব্যবহার করে আমরা এটা কুলিং মোড করে দিলাম, ঠিক আছে। এবার এয়ার টু ওয়াটার হিট পাম্প। এয়ার টু ওয়াটার হিট পাম্প বলতে বোঝাইছে, এয়ার টু ওয়াটার হিট পাম্প বলতে বোঝাইছে এখানে এয়ার থেকে হিটটা নিবে এবং ওয়াটারে হিটটা সাপ্লাই করবে। তাহলে এখানে বায়ুমণ্ডল থেকে হিটটা নিতেছে, অ্যাবজর্ব করতেছে এখানে, তাহলে এটা কি ইভ্যাপোরেটর হিসেবে কাজ করতেছে, আর এটা কন্ডেন্সার হিসেবে কাজ করতেছে, এই হিট প্লেট হিট এক্সচেঞ্জার যেটা। তাহলে কম্প্রেসরের ডিসচার্জ লাইন এদিক থেকে যখন এখানে আসলো, এখান থেকে এদিকে প্রবাহিত হলো, তাহলে কি হলো, এখানে এই হিট এক্সচেঞ্জারটা গরম হলো, এই গরমটা আবার হিট এক্সচেঞ্জ করে এই ট্যাঙ্কির পানির মধ্যে, এই ট্যাঙ্ক আছে ওয়াটার ট্যাঙ্কের পানিকে গরম করতেছে। এখান থেকে ওয়াটার ট্যাঙ্কের পানি আসতেছে, এখান থেকে ওয়াটার ট্যাঙ্কের পানি আসতেছে, আর এদিক দিয়ে হিট এক্সচেঞ্জার হয়ে ওয়াটার ট্যাঙ্কের পানি আবার চলে যাচ্ছে হিট হয়ে, ঠান্ডাটা আসতেছে হিট হয়ে চলে যাচ্ছে। তাহলে ওয়াটার ট্যাঙ্কটা কী হইতেছে, গরম হইতেছে। আর এই কন্ডেন্সিং ইউনিটেরটা কী হইতেছে, কন্ডেন্সারটা ঠান্ডা হইতেছে, হিট এক্সচেঞ্জ করে তরল হইতেছে, এদিক দিয়ে চলে যাচ্ছে, বাষ্পটা আসতেছে এদিক দিয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে। এখানে ফিল্টার ড্রায়ার আছে, সাইড গ্লাস আছে, এক্সপানশন ভালভ আছে, তারপরে ইভ্যাপোরেটর থেকে তাপ শোষণ করতেছে, তারপরে রেফ্রিজারেন্ট বাষ্পীভূত হইতেছে, সেই রেফ্রিজারেন্ট আবার কম্প্রেসরে ঢুকতেছে, ঠিক আছে, কম্প্রেসরে ঢুকতেছে, আবার কম্প্রেসড করে এখানে ডিসচার্জ করতেছে, সেই ডিসচার্জটা এখানে হিট এক্সচেঞ্জ করে
এই ট্যাঙ্কিটার পানিটাকে গরম করতেছে। তাহলে এটা হলো কি এয়ার টু ওয়াটার হিট পাম্প। যেহেতু এখানে দেখি এখানে এয়ার থেকে হিটটা নিতেছে এবং ওয়াটারে হিটটা দিতেছে, তাহলে এটা কি হবে এয়ার টু ওয়াটার হিট পাম্প। ঠিক আছে, তারপর ওয়াটার টু ওয়াটার হিট পাম্প। ওয়াটার টু ওয়াটার হিট পাম্প এটা গ্রাউন্ড সোর্স থেকে নেওয়া হয়েছে, মানে ভূমি থেকে নেওয়া হয়েছে। ভূমি থেকে নেওয়ার জন্য ওয়াটার টু ওয়াটার হিট পাম্প গ্রাউন্ড সোর্স যেটা, সেটার মধ্যে ভার্টিক্যাল আছে একটা, একটা হরিজেন্টাল টিউব আছে। ভার্টিক্যাল তোমরা জানো খাড়া অবস্থায় যদি থাকে তাহলে ভার্টিক্যাল, আর যদি শোয়ানো অবস্থায় থাকে আনুভূমিক অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে হরিজেন্টাল হরিজেন্টাল টিউব। ঠিক আছে, এটা গ্রাউন্ড সোর্স থেকে এই টিউব থেকে এখানে অ্যান্টি ফ্রিজিং উপাদান এবং পানি এটা মিশ্রণ এটার ভিতরে ব্যবহার করা হয়েছে। এখানে একটা পাম্প ব্যবহার করা হয়েছে, এখানে একটা হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয়েছে। তাহলে এই অ্যান্টি ফ্রিজিং উপাদান এবং ওয়াটারের মিশ্রণ, অ্যান্টি ফ্রিজিং উপাদান যেমন মিথানল গ্লাইকল, তারপরে প্রোপালিন গ্লাইকল, এগুলি ব্যবহৃত হয়। এগুলি পানির সাথে মিক্সড করে অ্যান্টি ফ্রিজিং উপাদানটা তৈরি করা হয়। সেই অ্যান্টি ফ্রিজিং উপাদানটা পাম্পিং করে ভূমি থেকে তাপ নিয়ে সেই তাপটা কোথায় দিতেছে, এই হিট এক্সচেঞ্জারে দিতেছে। তাহলে এই হিট এক্সচেঞ্জারে কী হইতেছে, বাষ্প হইতেছে। রেফ্রিজারেন্ট এদিক দিয়ে আসতেছে, রেফ্রিজারেন্ট কী হইতেছে, বাষ্প হইতেছে। এই রেফ্রিজারেন্টটা আবার এদিক দিয়ে প্রবাহিত হয়ে কম্প্রেসরে ইন করতেছে। ঠিক আছে, এখান দিয়ে কম্প্রেসরে ইন করতেছে রেফ্রিজারেন্টটা। তাহলে সাইকেল কিন্তু এখানে ভিন্ন ভিন্ন, যেমন এইটা গ্রাউন্ড সোর্সের এই সাইকেলটা ভিন্ন, এখানে প্লেট হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিট এক্সচেঞ্জ করতেছে। আবার এই সাইকেলটা ভিন্ন, এখানে ভ্যাপার কম্প্রেশন সাইকেল। তারপর আবার এই সাইকেলটা ভিন্ন, এখানে তিনটা সাইকেল, এই সাইকেলটা ভিন্ন, এই সাইকেলটা ভিন্ন, এই সাইকেলটা ভিন্ন। প্রত্যেকটার ভিতরে যে লিকুইডটা সেটা একটার সাথে আরেকটা মিশতেছে না। ঠিক আছে, কিন্তু এই হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিটটা এক্সচেঞ্জ করতেছে। তাহলে এখানে একটা প্লেট হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয়েছে। তাহলে ভূমি থেকে যে তাপটা নিতেছে সেই তাপটা নিয়ে কোথায় দিতেছে, এখানে দিতেছে। এখানে দেওয়ার ফলে এই যে ভ্যাপার কম্প্রেশন সাইকেলের রেফ্রিজারেন্টটা বাষ্পীভূত হচ্ছে, সেই বাষ্পীভূত রেফ্রিজারেন্ট কম্প্রেসর ঢুকতেছে। কম্প্রেসর থেকে আবার সেই হাই প্রেশার এবং হাই টেম্পারেচার হয়ে সেটা আবার কোথায় যাইতেছে, এই হিট এক্সচেঞ্জারে। অর্থাৎ এটা একটা কন্ডেন্সিং ইউনিট হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে সেটা কি এই গরমটা এই পানির সাথে কি হইতেছে, হিট বিনিময় হইতেছে। এদিক দিয়ে ঠান্ডা পানি আসতেছে আর এদিক দিয়ে গরম হয়ে গরম পানি এই ট্যাঙ্কির মধ্যে যাইতেছে। ঠিক আছে, এটা চিহ্নটা হবে এরকম, এখান থেকে পানি যাইতেছে আর এদিক দিয়ে পানিটা পাস উপরের দিকে এই ট্যাঙ্কিতে যাইতেছে, ট্যাঙ্কিটা গরম করতেছে। তারপরে এই রেফ্রিজারেন্টটা কি হইতেছে, এখানে ঠান্ডা হইতেছে, কন্ডেনসেশন হয়ে ঠান্ডা হয়ে এদিক দিয়ে আসার পর ফিল্টার হইতেছে, সাইড গ্লাসের মাধ্যমে প্রবাহিত হইতেছে, দেখা যাইতেছে লিকুইডটা প্রবাহিত হইতেছে। তারপরে এক্সপানশন ভালভের মাধ্যমে চাপ কমা দিতেছে, তারপর আবার ইভ্যাপোরেটরে ঢুকতেছে, এখানে বাষ্পায়ন হইতেছে, তারপরে আবার কম্প্রেসরে ফেরত যাচ্ছে। তাহলে এটা ওয়াটার থেকে হিট এক্সচেঞ্জ, ওয়াটার টু ওয়াটার হিট পাম্প। এখানে ওয়াটার থেকে হিট এক্সচেঞ্জ করতেছে, সেহেতু ওয়াটার টু, এখানে ওয়াটারে হিট এক্সচেঞ্জ করতেছে, সেহেতু এটা ওয়াটার টু ওয়াটার হিট পাম্প। ঠিক আছে, ওয়াটার টু এয়ার হিট পাম্প, এখানে ওয়াটার থেকে হিটটা গ্রহণ করতেছে, এখানে এটা একটা পাম্প দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো এখানে ওয়াটার ট্যাঙ্ক নাই, এয়ারের মধ্যে বাতাসটা ছেড়ে দিতেছে, মানে হিটটা ছাড়তেছে। তার মানে এটা কি করতেছে, ওয়াটার টু এয়ার হিট পাম্প, অর্থাৎ এয়ারটাকে গরম করতেছে। ঠিক আছে, এই জন্য এটা ওয়াটার টু এয়ার হিট পাম্প। তারপরে ওয়াটার টু এয়ার হিট পাম্প আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ওয়াটার সোর্স হিট পাম্প দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো ক্লোজ লুপ সিস্টেম আর এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম দেখো এখানে টিউবটা এসে ওপেন হয়ে গেছে, এই ওপেনটা এটা রিভার বা পন্ড
এগুলিতে লাগানো থাকে, বা পানির লাইন এগুলোতে লাগানো থাকে। আর এখানে দেখো এই কয়েলটা ক্লোজ করা আছে, কয়েলটা উন্মুক্ত না, সেজন্য এটাকে ক্লোজ লুপ সিস্টেম বলা হয়েছে। আর এখানে ওপেন লুপ সিস্টেম বলা হয়েছে। ওয়াটার সোর্স হিট পাম্প দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা ওপেন লুপ আর ক্লোজ লুপ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো এখানে যে লাইনটা এই লাইনটা দেখো, এখান থেকে টিউবটা ক্লোজ আছে, ওপেন নাই, এই জন্য এটাকে বলা হয় ওয়াটার সোর্স হিট পাম্প ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমে এই পন্ড বা রিভার থেকে সে তাপটা গ্রহণ করে সে কি করে, সে এখানে হিট এক্সচেঞ্জ করে এই ট্যাঙ্কিতে থাকা ওয়াটারটাকে গরম করে। এই ওয়াটারটা আবার দেখো এদিকে এসে ইনডোর ইউনিটে চলে আসছে, এর মাধ্যমে রুমটাকে কি করে, গরম করে। তাহলে এটা ওয়াটার টু এয়ার হিট পাম্প, মানে ওয়াটার থেকে হিট সংগ্রহ করতেছে এবং এয়ারে হিটটা ছেড়ে দিতেছে, এবং এটা ক্লোজ লুপ সিস্টেম, এটা উন্মুক্ত না, পাইপগুলো খোলা না, সেই জন্য এটাকে বলা হয়েছে ক্লোজ লুপ সিস্টেম। আর এটার ভিতরে অ্যান্টি ফ্রিজিং উপাদান এবং ওয়াটারের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ওয়াটার টু এয়ার হিট পাম্প, এখানে ওপেন লুপ সিস্টেম। এখানে দেখো এই পাইপগুলি এখানে এসে খোলা, ওপেন, উন্মুক্ত। এটা রিভার হইতে পারে, পন্ড হইতে পারে, পুকুর হইতে পারে, হ্যাঁ। সেখান থেকে পানি যাইতেছে, ইন করতেছে, আবার পানি আউট হইতেছে, অর্থাৎ হিটটা এখানে থেকে গিয়ে হিটটা ট্রান্সফার হইতেছে। এই হিটটা এখানে প্লেট হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয়েছে। সেই প্লেট হিট এক্সচেঞ্জার দিয়ে এই ওয়াটার ট্যাঙ্কির ওয়াটারটাকে কি করতেছে, গরম করতেছে। এই গরমটা আবার কোথায় যাইতেছে, এই ইনডোর ইউনিটে যাইতেছে। এই ইনডোর ইউনিট থেকে রুমটাকে কি করতেছে, গরম করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, যেটা এখানে পাইপটার ওপেন করা আছে, এখানে টিউব দিয়ে পেঁচানো বা ক্লোজ সিস্টেম না এটা, এই জন্য এটাকে বলা হয়েছে ওপেন লুপ সিস্টেম ওয়াটার টু এয়ার হিট পাম্প। তারপর আমরা দেখি এখানে জিওথার্মাল হিট পাম্প, এয়ার সোর্স হিট পাম্প, সোলার হিট পাম্পের মধ্যে পার্থক্য। জিওথার্মাল হিট পাম্প যেটা গ্রাউন্ড সোর্স হিট পাম্প, সেটাকে জিওথার্মাল হিট পাম্প বলে। আর এয়ার সোর্স হিট পাম্প হচ্ছে এয়ার টু এয়ার যে হিট পাম্পটা, সেটা হচ্ছে এয়ার সোর্স হিট পাম্প। আর সোলার হিট পাম্প যেটা, এটা আসলে পাওয়ারের ভিত্তিতে, কারণ সোলার পাওয়ারের ভিত্তিতে প্রকারভেদ। এই প্রকারভেদটা হলো পাওয়ারের ভিত্তিতে। সোলার হিট দিয়ে আমরা যে পাওয়ারটা পাই, সেই পাওয়ার দিয়ে যে হিট পাম্প চালাই, সেটাকে বলা হয়েছে সোলার হিট পাম্প, ঠিক আছে। তো জিওথার্মাল হিট পাম্প যেটা গ্রাউন্ড সোর্স হিট পাম্প, আর এটা এয়ার টু এয়ার হিট পাম্প, এয়ার সোর্স হিট পাম্প। এই তিনটার মধ্যে আমরা পার্থক্য দেখব। সেন্ট্রাল হিটিং এবং কুলিংয়ের জন্য ব্যবহার করা হয় জিওথার্মাল হিট পাম্প। তারপর এয়ার সোর্স হিট পাম্প নির্দিষ্ট একটি কক্ষ হিটিং এবং কুলিংয়ের জন্য ব্যবহার করা হয়, এয়ার সোর্স হিট পাম্প। সোলার হিট পাম্প সেন্ট্রালি এবং কক্ষ হিটিং এবং কুলিংয়ের জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো জিওথার্মাল হিট পাম্পের দক্ষতা তুলনামূলক কম, আর এয়ার সোর্স হিট পাম্পের দক্ষতা বেশি, সোলার হিট পাম্পের দক্ষতা তুলনামূলক কম। তারপর জিওথার্মাল হিট পাম্প, গ্রাউন্ড সোর্স হিট পাম্প ভূপৃষ্ঠ হতে তাপ গ্রহণ করে। জিওথার্মাল হিট পাম্প তো ভূপৃষ্ঠ থেকে তাপ গ্রহণ করে। আর এয়ার সোর্স হিট পাম্প বাহির থেকে বিল্ডিংয়ের ভিতরে তাপ স্থানান্তর করে, অর্থাৎ এয়ার থেকে সে তাপটা কালেক্ট করে। আর সোলার হিট পাম্প সৌর থেকে সে তাপ গ্রহণ করে। তারপরে দেখো জিওথার্মাল হিট পাম্প ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসর ব্যবহার করা যায়, আর এয়ার সোর্স হিট পাম্প ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসর ব্যবহার করা যায় না। তারপর সোলার হিট পাম্পে ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসর ব্যবহার করা যায়। তারপরে জিওথার্মাল হিট পাম্প তুলনামূলক খরচ বেশি, এয়ার সোর্স হিট পাম্প তুলনামূলক খরচ কম, আর সোলার হিট পাম্প তুলনামূলক খরচ কম। হিট পাম্পের ব্যবহার বার্ষিক এয়ার কন্ডিশনার হিসেবে ব্যবহার করা হয়, মানে সারা অল ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায় হিট পাম্প। ইভেপোরেটর ডিফ্রস্টিং এর কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা ফোরওয়ের বা রিভার্সিং ভালভের সাহায্যে লাইন চেঞ্জ করে দিই। ইভেপোরেটর যদি বরফ জমে থাকে, তখন সেটা ডিফ্রস্টিং করার কাজে এই হিট পাম্প ব্যবহার করতে পারি। যে সকল শিল্প পণ্য প্রক্রিয়াজাত বা উৎপাদনে ঠান্ডা ও গরম উভয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা পানি
শোধনের কাজে, পরিশোধনের কাজে, ফলের রস, দুধ এবং চিনির রস ঘন করার কাজে হিট পাম্প ব্যবহার করতে পারি। সামুদ্রিক লবণাক্ত পানি পরিশোধনের কাজে ব্যবহার করা যেতে পারে। রং এবং রাসায়নিক পদার্থ ঘন করার কাজে ব্যবহার করা যায়। তারপরে খাবার লবণ ও পাউডার দুধ তৈরির কারখানায় এই হিট পাম্প ব্যবহার করা যায়। হিট পাম্পের সুবিধা অসুবিধা। হিট পাম্পের সুবিধা: হাই গ্রেড এনার্জি ব্যবহার করে একটি মাত্র যন্ত্রের সাহায্যে শীত ও গ্রীষ্ম উভয় সময় আরামদায়ক তাপমাত্রা পাওয়া সম্ভব, এটা একটা সুবিধা। প্রচলিত হিমায়ক চক্রকে হিট পাম্পে রূপান্তরিত করলে কোপ বাড়ে, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বাড়ে। হিটিং সাইকেলে কম্প্রেসরের প্রয়োগকৃত শক্তির চেয়ে অনেক বেশি তাপ শক্তি কক্ষে প্রবেশ করে, অর্থাৎ কম্প্রেসর যে তাপ শক্তি দেয় তার চেয়েও বেশি তাপ কক্ষে প্রবেশ করে। মাঝে মাঝে রিভার্সিং সাইকেল ব্যবহার করে ডিফ্রস্টিং করা যায়, এর জন্য পৃথক কোনো ব্যবস্থার প্রয়োজন হয় না। হিট পাম্প ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয় হয়, কক্ষ গরম করার জন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না। অসুবিধা: হিট পাম্প ব্যবহৃত চারমুখী ভালভের দাম বেশি এবং সচরাচর পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। হাইগ্রেড এনার্জি ব্যবহার করা হয় তাই বিদ্যুৎ খরচ বেশি হয়, দাম বেশি, এটা অসুবিধা। এখানে হিট পাম্পের বিশ্লেষণ দেওয়া আছে, দেখো এখানে একটা রেফ্রিজারেটর, এটা একটা রেফ্রিজারেটর ইউনিট। এখান থেকে রেফ্রিজারেটর কি করে, ইভ্যাপোরেটর থেকে তাপ নেয় আর কম্প্রেসর ওয়ার্ক দেয়, কম্প্রেসর ওয়ার্ক করে, কাজ করে, তারপরে গিয়ে এটা আউটপুটে কন্ডেন্সারে সে তাপ বর্জন করে। তাহলে কন্ডেন্সারের যে তাপ বর্জন সেটা হচ্ছে ইভ্যাপোরেটরের তাপ শোষণ এবং কম্প্রেসরের যে কাজ, এই দুইটার যোগফল হচ্ছে Q2, এই T2টাই হচ্ছে Q2, ঠিক আছে। তাহলে এই ইভ্যাপোরেটর থেকে তাপ শোষণ করলো এবং কম্প্রেসরের ওয়ার্ক, এই দুইটার ফলে এটা কি হলো, Q2টা পাওয়া গেল, মানে কন্ডেন্সিং ইউনিটের আউটপুটটা পাওয়া গেল, অর্থাৎ কন্ডেন্সিং ইউনিট যে হিটটা ছাড়ে সেটা পাওয়া গেল। তাহলে এখানে WR ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, WR ইকুয়ালটা লিখতে পারি Q1, এই Q2টা ওই পাশে চলে যাবে, Q2 মাইনাস Q1 লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা কোপ জানি কি, রেফ্রিজারেটরের কোপ আমরা কোপ জানি হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে এখানে আমাদের আউটপুটটা কি, আমরা ইভ্যাপোরেটর থেকে যে তাপটুকু সরাইলাম সেটা হচ্ছে আমাদের আউটপুট, আর ইনপুটটা কি, আমাদের কম্প্রেসর ওয়ার্কটা সেটা হচ্ছে ইনপুট। তাহলে এখানে আউটপুট আমরা এই যে রেফ্রিজারেটর থেকে Q1 যেটা, সেটা হচ্ছে আউটপুট Q1, আর কম্প্রেসরের কাজ যেটা সেটা হচ্ছে WR। তাহলে WR ইকুয়াল টু কি, Q2 মাইনাস Q1। তাহলে উপরে আউটপুটটা হচ্ছে Q1। তাহলে রেফ্রিজারেটরের কোপ হচ্ছে Q1 বাই Q2 মাইনাস Q1, এটা হচ্ছে রেফ্রিজারেটরের কোপ, ঠিক আছে, এটা রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটা ইভ্যাপোরেটর থেকে কী করে, তাপ শোষণ করে, হ্যাঁ, সেই তাপটা নিয়ে কম্প্রেসর কি করে, কম্প্রেসড করে, তারপরে কন্ডেন্সারে নিয়ে দেয়, সেই তাপ আবার কন্ডেন্সার কি করে, বাইরে ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে হিট পাম্পে কি ঘটে আমরা একটু দেখি। হিট পাম্পে এখানে বাইরে থেকে তাপ শোষণ করে, আর পাম্পের মাধ্যমে সেটা পাম্পিং করে কোথায় নিয়ে যায়, ইউনিটটাতে নিয়ে যায়, যে ইউনিট থেকে আমরা হিটটা পাই, হ্যাঁ, এটা হলো আমাদের রেজাল্ট, এটা হিটটা পাই, Q2টা আমরা পাই। তাহলে এখানে Q2 ইজিক্যাল টু কী হবে, Q2 ইজিক্যাল টু Q1 প্লাস WP, পাম্পের ওয়ার্ক। তাহলে পাম্পের ওয়ার্ক ইজিক্যাল টু কী হবে, যদি আমরা পাম্পের ওয়ার্ক লিখি তাহলে Q2 মাইনাস Q1। তাহলে পাম্পের আমাদের এই যে হিট পাম্পের দক্ষতা বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, তাহলে কি হবে, আমরা কোএফিসিয়েন্ট অফ কি জানি, আউটপুট বাই ইনপুট। এখানে তাহলে আউটপুটটা কোনটা, আমরা যে হিটটা পাইতেছি সেটা হচ্ছে আউটপুট, তাহলে Q2টা হচ্ছে আউটপুট, আর ইনপুটটা কোনটা, ইনপুটটা হচ্ছে আমাদের পাম্পের ওয়ার্কটা হচ্ছে ইনপুট। তাহলে পাম্পের ওয়ার্কটা হচ্ছে কি Q2 মাইনাস Q1, তাহলে আউটপুট বাই
ইনপুট আমরা বসায় দিলাম। এটা হচ্ছে হিট পাম্পের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তাহলে এখানে দেখো এটা ইজিক্যাল টু আবার এটা লেখা যায় Q2 মাইনাস Q1 প্লাস 1, অর্থাৎ এটার যদি সমাধান করি তাহলে এটা বেরিয়ে আসবে। তো এটা ইজিক্যাল টু কিন্তু আবার কি হয়, এটা ইজিক্যাল টু দেখো এখানে রেফ্রিজারেটরের কোপ হয়, তাহলে হিট পাম্পের কোপ রেফ্রিজারেটর কোপ প্লাস 1, বোঝা গেল? এটা দেখো এই জিনিসটা, অর্থাৎ রেফ্রিজারেটরের কোপ প্লাস 1 হচ্ছে হিট পাম্পের কোপ। তাহলে হিট পাম্পের কোপ সবসময় রেফ্রিজারেটরের কোপের চেয়ে 1 বেশি, ঠিক আছে? আর এটার যদি তুমি সমাধান করো তাহলে এটাই বের হবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে হিট পাম্পের কোপ আর এটা হচ্ছে রেফ্রিজারেটরের কোপ। এটা আউটপুট হচ্ছে Q2 আর ইনপুট হচ্ছে এই যে পাম্পের ওয়ার্ক, ঠিক আছে? এটা হলো ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ইনপুট হইল এটা, তাই না? আউটপুট হচ্ছে এটা, এটা হচ্ছে আউটপুট, যেটা আমরা ইভেপোর্টার থেকে কী পরিমাণ তাপ সরাইলাম সেটা হলো আউটপুট। আর ইনপুটটা হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক, এইটা, এটা হলো ইনপুট। তাহলে আমরা কোপ ইজিক্যাল টু আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে? এভাবে আমরা রেফ্রিজারেটর এবং হিট পাম্পের কোপ বের করতে পারি এবং পরস্পর তুলনাও করতে পারি। তারপর দেখি এখানে সমস্যার সমাধান। এখানে দেখো বলছে যে যদি সম্পৃক্ত বাষ্পের এনথালপি 357 কিলোজুল পার কেজি এবং সম্পৃক্ত তরলে এনথালপি 220 কিলোজুল পার কেজি এবং সুপারহিটেড বাষ্পের এনথালপি 377 কিলোজুল পার কেজি হলে হিট পাম্পের কোপ বের করো। এখানে হিট পাম্পের কোপ এর কথা বলছে, এখানে একটু ভুল আছে, হিট পাম্পের কোপটা বের করতে হবে। তাহলে আমাদের কনডেন্সার, আমরা হিট পাম্পের কোপ জানি কনডেন্সার ওয়ার্ক ডিভাইডেড বাই কম্প্রেসরের পাম্পিং শক্তি। আর কনডেন্সার ওয়ার্ক আমরা কি জানি, H2 মাইনাস H3, আর কম্প্রেসরের পাম্পিং শক্তি জানি আমরা H2 মাইনাস H1। এখানে বলে দিছে বাষ্পের এনথালপি, অর্থাৎ এটা হচ্ছে H1, আর এখানে সম্পৃক্ত তরলের মানে হচ্ছে এটা H3 যেটা। আর এখানে বলছে সুপারহিটেড কোন জায়গায় হয়, কম্প্রেসরের পরে, অর্থাৎ এটা H2। তাহলে এখানে H2 মাইনাস H3, H2 মাইনাস H1, ঠিক আছে? এটা হচ্ছে কোপ অফ হিট পাম্পের। এটা কত আসছে 7.85, ঠিক আছে? আমরা যদি রেফ্রিজারেটরের হিসেবে কোপটা বের করতে চাই, আমরা জানি হিট পাম্পের কোপ ইজিক্যাল টু রেফ্রিজারেটর কোপ প্লাস 1, অ্যান্ড রেফ্রিজারেটরের কোপ হচ্ছে কি RE বাই WD, অর্থাৎ রেফ্রিজারেটিং ইফেক্ট বাই কম্প্রেসর ওয়ার্ক ডান। এখানে রেফ্রিজারেটিং ইফেক্ট আমরা জানি H1 মাইনাস H4 আর H3 একই জিনিস, ঠিক আছে? তারপরে WD হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক ডান, H2 মাইনাস H1, এখানে মানগুলি বসা দিছে আর প্লাস 1 করে দিছে, কারণ আমরা একটু আগে জানলাম যে হিট পাম্পের কোপ হচ্ছে রেফ্রিজারেটর কোপ প্লাস 1, তাহলে এটা দুইটা সমান হয়ে গেছে, ঠিক আছে? এখানে একভাবে বের করছে, এখানে একভাবে বের করে এটা প্রমাণ করে দিছে যে হিট পাম্পের কোপ হচ্ছে রেফ্রিজারেটর কোপের চেয়ে 1 বেশি। তারপর দেখো এখানে আরেকটা অঙ্ক আছে, বলছে একটি ইভেপোরেটর প্রতি মিনিটে 22 কিলোজুল তাপ শোষণ করে, কনডেন্সার প্রতি মিনিটে 27 কিলোজুল তাপ ত্যাগ করে, তাহলে রেফ্রিজারেটরের কোপ ও পাম্পের কাজ কত হবে? রেফ্রিজারেটর কোপ কত হবে এটা আমরা দেখি। রেফ্রিজারেটর কোপ এবং হিট পাম্পের কোপ কত হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, এখানে রেফ্রিজারেটর কোপ হচ্ছে Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। আমরা Q1 জানি 22 কিলোজুল আর Q2 হচ্ছে 27 কিলোজুল পার মিনিট। তাহলে সূত্র অনুযায়ী মান বসা দিলাম, রেফ্রিজারেটর কোপ বের হলো। আমরা জানি হিট পাম্পের কোপ ইজিক্যাল টু রেফ্রিজারেটর কোপ প্লাস 1, তাহলে এটার সাথে 1 যোগ করে দিলে এটা হিট পাম্পের কোপ বেড়ে যাবে। এখানে একটু সংশোধন করে নাও তোমরা, এটা বের হবে, এটা রেফ্রিজারেটর কোপ এবং হিট পাম্পের কোপ কত হবে এটা বের করো, এরকম প্রশ্নটা এরকম হবে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetivet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।